নমস্কার, আমি সুমন। সেই হিন্দিতে কথাটা আছে না, এ ইश्क नहीं आसा, बस इतना समझ लीजिए कि आग का दरिया है और डूब के जाना है। পারের আশায় ডুব তো অনেকেই দেয়, কিন্তু পার কি আর সবাই হতে পারে? কেউ কেউ বোধ হয় প্রেমানলে পুড়েও মরে। কি বলেন? চলুন তাহলে শুনে নেওয়া যাক মনোজ বসুর লেখা প্রেমলীলা। 3 দিকে গড়খাই আর একদিকে নদী। প্রাচীন গড়খাইয়ের সুস্পষ্ট নিশানা, নামেও তাই, সন্ন্যাসী রাজার গড়। কে এই সন্ন্যাসী রাজা, কোন সময়ে তার রাজত্ব, এইসব নিয়ে ঐতিহাসিকরা মাথা ফাটাফাটি করুককে, তাই করবেনও এবারে। খবরের কাগজে যখন নিত্যদিন এই জায়গার নাম বেরোচ্ছে, নারী নক্ষত্রের হদিশ টেনে টেনে বার করবেনি। গড়ের মাঝখানটায় প্রাচীন রাজবাড়ি, তারই ঝকঝকে লাউঞ্জে চা খেতে খেতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কুমারদেব হরিশঙ্করের মুখে পুরনো কথা শুনছেন। স্থানীয় লোক হরিশঙ্কর অনেক জানে। গোটা বাড়িটা নিয়ে হোটেল চালু হলো অয়েল কোম্পানির ব্যবস্থায়। হোটেলের সুপারভাইজার এই হরিশঙ্কর বলছে, রাজ্যপাট ছেড়ে ভস্য মেখে রাজা নিরুদ্দেশ হলেন। দুর্ভিক্ষে গোটা দেশ উজাড় হচ্ছিল, প্রজা বিদ্রোহের ঘোরতর আশঙ্কা। তার উপরে নবযুবতী ছোট রানী প্রাসাদ প্রহরীর সঙ্গে আশনাই করে পালিয়ে গেল। সেই নিদারুণ লোকলজ্জা। তা কারণ যাই হোক, ঈশ্বরের মতি হল রাজার। তিনি সন্ন্যাস নিলেন। অরাজক অবস্থায় রাজ্য লণ্ডভণ্ড। বিস্তর কাল কাটল সেই অবস্থায়। রাজবাড়িতে 1 হাঁটু জঙ্গল, সাপ, শেয়াল আর বুনো শুয়োরের আস্তানা। আপনিও তো গোড়াতে সেই অবস্থা দেখেছেন। এক অবাক কাণ্ড ঘটে গেল হঠাৎ। সন্ন্যাসী রাজার পরিত্যক্ত রাজধানীতে দ্রুত আবার শহর গড়ে উঠছে। দেশি বিদেশি বিশেষজ্ঞরা মাটির তলায় তেলের খবর দিয়েছেন। পেট্রোলিয়াম, যার অপর নাম তরল সোনা। সভ্যতার রথচক্র যার বিহনে অচল। গড়ের চতুর্দিকে উঁচু নিচু কাঁকুড়ে মাঠ। মাঠে লাঙল চালানো অসাধ্য। কোদালি মেরে মেরে হয়রান হয়ে চাষিরা খোরাকির ধানটুকুও ঘরে তুলতে পারতেন না। সেই মাঠের নিচেই নাকি অফুরন্ত তেলের ভাণ্ডার, কোটি কোটি টাকার সম্পদ। রেল স্টেশন 20 মাইলের পথ। নতুন পিচ রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তায় ট্রাক আর মোটর গাড়ির অহরাত্র চলাচল। ড্রিলিংয়ের দৈত্যাকার যন্ত্রপাতি এসে পড়েছে। লম্বা ডরমেটারি বানানো হয়েছে রাস্তার দুধার দিয়ে। চাষাভুষো সব গিয়ে উঠেছে সেখানে। লাঙলের মুঠো আর তারা ধরবে না। অয়েল কোম্পানির মজুর তারা। ডায়নামো বসিয়ে বিদ্যুৎ বানাচ্ছে। সন্ধ্যা হতে না হতেই নূতন করে আবার দিনমান। রাজবাড়ির চেহারাই আলাদা। মোজাইকের মেঝে, কংক্রিটের ছাদ, দেয়ালের পলেস্তারা খসিয়ে হালকা রঙের ডিস্টেম্পার, নতুন ফার্নিচার ঝকঝক তকতক করছে। হোটেলের লাউঞ্জে চায়ের বাটি সামনে নিয়ে গল্প জমিয়েছে দুজনে। আজ সকালবেলা কুমারদেব মাঠের তাঁবু ছেড়ে হোটেলে উঠে এসেছেন। এই জায়গায় গোড়ার দিকে কথার দোসর মিলত না। হরিশঙ্করের সঙ্গে ভাবসাব সেই সময় থেকেই। হরিশঙ্কর হেসে বললেন, দোতলার সুইটগুলো সত্যিই চমৎকার। খেটে খুঁটে বানালেন, তবু নিজের ঢোকবারে এখতিয়ার নেই। নিচের ঘরে আস্তানা নিতে হলো। কুমারদেব বললে, আর 2 মাস, মাঘ মাসটা পড়তে দিন না। মাঠের তাঁবুতে বউ এনে তোলা যায় না বলেই বিয়েটা মুলতুবি আছে। দক্ষিণ দিকের সুইটটা মতলব করে শেষ হতে দিইনি। শেষ হলে অন্য অফিসারের দখল নিয়ে নিত। বিয়ে হবে আর সুইটের কাজও শেষ হবে। বউয়ের পিছন ধরে 1 তলা থেকে 2 তলায় প্রমোশন। পরদিন সকালবেলা দুজনে আবার সেই লাউঞ্জে। সন্ধ্যা রাত্রে যা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। কানের কাছে মুখ নিয়ে গলা খাটো করে কুমারদেব বলে, আচ্ছা, নিচের ঘরগুলোতে সত্যি কি 1 জন করে আছে? নিশ্চয়ই, দত্ত রায়
দেখে শুনে নিচে হুকুম দিয়ে গেছেন। মানছে না হুকুম। পাশের রুমে সারা রাত্রি প্রেমলীলা চলেছে, ঘুমোতে দেয়নি। অসম্ভব। হরিশঙ্কর ঘাড় নাড়ল। কোন পাশের রুমের কথা বলছেন, পূবে না পশ্চিমে? একটুখানি ভেবে দিক নিরূপণ করে নিয়ে কুমারদেব বললে, পশ্চিমে। হরিশঙ্কর খাতা বার করে আনলেন। আপনার হলো 22 নম্বর ঘর, তার পশ্চিমে 23। মানুষ আসেনি এখনো সে ঘরে। রেজিস্টার দেখুন, খালি পড়ে আছে। একজন নয়, দুজন মানুষ। মেয়ের গলা, পুরুষের গলা। প্রেমে মাতোয়ারা। লজ্জা শরম জ্ঞান বুদ্ধি তখন লোপ পেয়েছে। দেওয়ালের আড়াল, তবু জানতে আর কিছু বাকি রইল না। হরিশঙ্কর বললেন, স্বপ্ন দেখেছেন আপনি, গুলিয়ে ফেলেছেন। বেশ তো, আজ রাতে আপনিও আসুন না 22 নম্বরে। কপালে থাকে তো স্বপ্ন দেখবেন। গম্ভীর হয়ে কুমারদেব বলে, শুনুন, নিজের কান দুটোকে অবিশ্বাস করতে পারি নে। 10টায় ফটক বন্ধ হয়, দারোয়ান মোতায়েন থাকে। বাইরের লোক হতেই পারে না। দোতলা থেকে কোনো এক জোড়া যদি নেমে না এসে থাকে। আবার একটু ভেবে নিয়ে উজ্জ্বল মুখে হরিশঙ্কর বলেন, হয়েছে। ব্যানার্জি সাহেব সদ্য ছেলের বিয়ে দিয়েছেন। সুইটের আঁটো সাঁটো জায়গায় জুত হয় না, তারাই ঠিক নেমে চলে আসে। ঘর খালি তো, দরজায় তালা দিয়ে রাখলেই হয়। ইচ্ছে মতো তাহলে আর ঢুকে পড়তে পারে না। হরিশঙ্কর ফিক ফিক করে হাসে। আচ্ছা, বদরসিক দেখি আপনি। নিখরচে প্রেমালাপ শুনছেন, তা জিনিসটা মন্দ হলো কিসে? আলাপের যে মাথা মুন্ডু দাঁড়ি কমা নেই। রাত ফুরিয়ে যায় তবু শেষ হয় না। ও জিনিসের মজাই তো এই। গীতা পাঠ তো নয় যে অধ্যায় শেষ আর পুঁতি কপালে ঠেকিয়ে চুপ হয়ে যাবে। মাঘ মাসে নিজেই তো মাথা মুড়োচ্ছেন, তখন বুঝবেন। তার চেয়ে আমি বলি কি। হাসি মুখে মুহূর্তকাল তাকিয়ে হরিশঙ্কর আবার বলে, দুম করে আকাশ থেকে কিছু পড়ে না। এই যে ইঞ্জিনিয়ার হয়ে ঘর বাড়ি বানাচ্ছেন, হাতে কলমে কতকাল ধরে রপ্ত করতে হয়েছে ভাবুন। শুয়ে শুয়ে আপনা আপনি যখন কানে ঢুকছে, এই বিদ্যেরও কিছুটা পাঠ নিয়ে নিন। মেয়ে মানুষে কি বলে, পুরুষে কি জবাব দেয়, পাল্টা আবার মেয়ে কি বলে, শুনে শুনে আধ মুখস্থ করে নিন। বিয়ের পর কাজে লাগবে। কুমারদেব এবার কিছুটা কঠিন হয়ে বলেন, হাসি মশকরা ছাড়ুন। এই জিনিস চাপা থাকবে না, আপনার নামে দোষ পড়বে। আর শুধু আপনি কেন, আমাকে শুদ্ধ জড়াতে পারে। খালি ঘরে কালি তালা ঝুলিয়ে দেবেন। পরের রাতে আবার প্রেমালাপ। প্রেমালাপই বটে, কিন্তু কথার এক বর্ণ বোঝা যাচ্ছে না। সমস্ত মিলিয়ে মিষ্টি গুনগুনানি। কালকের সেই জুটি, সন্দেহ নেই। আগের দিন বেদম মজা লুটে গেছে, লোভে লোভে আবার এসেছে। পথ খোলা পেলে নিত্যদিন এসে জুটবে এমনি। কুমারদেব খাটের উপর চিৎপাত হয়ে থাকতে পারে না। হরিশঙ্কর মন্দ বলেননি। শুনে নেওয়া যাক কি কথার পৃষ্ঠে কি জবাব পড়ে, মনে গেঁথে নেওয়া যাক। দেয়াল ঘেঁষে এসে দাঁড়ালো। হ্যাঁ, এবার ধরতে পারছে। অন্ধকারে তাকিয়ে তাকিয়ে চোখের দৃষ্টি যেমন খুলে যায়। লাগে না বুঝি? মেয়েটা বলছে। আরাম লাগে আমার। এক হয়ে এমন গায়ে গায়ে থাকতে পারবো ভাবতে পেরেছি। পালানোর তাড়া নেই, হোক না দিনমান, আসুক না আবার রাত্রি, কাউকে এখন পরোয়া করি নে। হঠাৎ নিস্তব্ধতা। কতক্ষণ এরম রইল। ঠোঁটে কথা নেই। ঠোঁটের এখন অন্য কাজ বুঝি, নাকি টের পেয়েছে? দরজায় টোকা। কুমারদেব ছিটকে পড়ে দেয়াল থেকে। ও ঘরের ওরা কেমন করে টের পেয়েছে তার হ্যাংলামি। চুপি সারে প্রেম লীলা শোনা। পুরুষটি বুঝি রুখে এসে পড়ল এবারে। কুমারদেব খাটের উপর চোখ বুজেছে, যেন কোনো কিছুই সে জানে না। দরজা ঠেলছে বাইরে থেকে, চাপা আওয়াজ, খোলন না। আরে হরিশঙ্কর আমাদের পাজামা পরা অবস্থায় চলে এসেছে। দিন মানে এই বেশে কখনো দেখা যায় না। ঘুমোচ্ছিলেন বুঝি? কুমারদেব
পাল্টা প্রশ্ন করে, তালা দেননি 23 নম্বরে? দিলাম আর কই, বাড়তি তালা ছিল না, নূতন কেনা হয়ে ওঠেনি। ভাবলাম খরচ করার আগে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসি গে। আজকে হচ্ছে না কিছু? ঠান্ডা? জবাব অবধি সবুর করতে হয় না। ক্ষণবিরতির পর খুক খুক চাপা হাসি, হাসির পর গুঞ্জন। মণিরত্ন কুড়িয়ে পাওয়ার মতো এক ছুটতে হরিশঙ্কর দেয়ালের গায়ে। তা হচ্ছে পাওনা সুপ্রচুর, এক মুখ হাসিতে সেটা মালুম। কুমারদেবেরও তবে একাকী ভালো মানুষ হয়ে শুয়ে থাকার কোনো মানে হয় না। দেয়ালে দুই প্রান্তে দুজনের কান, কান দিয়ে প্রেমালাপ যেন শুষে নিয়ে আসছে। কুমারদেবের মন আগে আগে উঠছে। 2 মাস পার হয়ে লহমার মধ্যে মাঘে পৌঁছে গেল। এদেরও যেন রাত্রির পর রাত্রি এই হোটেলের দোতলা সুইটে দুজনের অস্ফুট দেহ জড়াজড়ি করে গানের গুঞ্জন করছে। গা শিরশির করে ওঠে। সত্যি সত্যি গায়ে কাঁটা দিয়েছে। কুমারদেব হাত বুলিয়ে দেখল, আর হরিশঙ্করের মন টলতে টলতে পিছিয়ে যায় 4 বছর, না 5 বছর। রেবাকে যেবার বউ করে আনলো, এমনি সব রাত্রি পলকে রাত ফুরিয়ে যায়, কথাবার্তা সারা হয় না। রেবা নামক সেই রমণী বিপুল দেহ নিয়ে হোটেল সুপারভাইজারের কোয়ার্টারে ঘুম দিচ্ছে। হরিশঙ্করও একই শয্যায় এতক্ষণ শুয়েছিল তার সঙ্গে। না শুয়ে রেহাই নেই বলে কপাল ঠুকে টিপি টিপি এই পালিয়ে এসেছে। এই পালানো 4টিখানি কথা নয়, দস্তুর মতো অ্যাডভেঞ্চার। পতিপ্রাণা বউ বরকে চোখে হারায়। বিয়ের দিন গাঁট ছড়া বেঁধে দিয়েছিল, বেঁধে রাখার পাকাপাকি সত্ত্ব সেই থেকেই জন্মে গেল। ইদানিং প্রতি রাত্রেই নিজের আঁচল আর হরিশঙ্করের কোঁচায় গিঁট বেঁধে কোমরে গুঁজে রাখে। বরের বাপের 7 দিনেই গিঁট খুলে বেরিয়ে পড়বে। তবু কি আশ্চর্য, সেই অসাধ্য সাধন করে এসেছে আজ। দায়ে পড়ে বুদ্ধি খোলে। ঈশ্বর ভয়ানক ভয়ানক বস্তু সৃষ্টি করেন বটে, কিন্তু করুণা করে ছিদ্র রেখে দেন, বুদ্ধিমানেরা যাতে পরিত্রাণ খুঁজে নিতে পারে। প্রচণ্ড মেয়ে মানুষ বটে রেবা, কিন্তু ঘুমখানা নিশ্ছিদ্র। ঘুমের অবস্থায় যা কিছু করার করে নিতে পারো। হরিশঙ্কর তাই করে এসেছে। পরনের ধুতি যেমনকে তেমনি ছেড়ে রেখে পাজামা পরে দরজা খুলে বেরিয়ে এসেছে। ছাড়া ধুতির প্রান্ত আঁচলে বেঁধে রেবা ঘুমোচ্ছে। কয়েকটা কথা দেয়াল ভেদ করে স্পষ্ট ছিটকে এলো। বড় রূপসী তুমি, রূপ না ছাই, দেহটুকু জুড়ে ফুল আর ফুল, আর পদ্মকলি। হরিশঙ্কর আঁকুপাঁকু করে। এত রূপের কথা হচ্ছে, চোখ মেলে দেখা যেত একটিবার। রাজবাড়ির ছাদ মেঝে ভেঙে চুরে নূতন করে বানালো। কঠিন দেয়ালে একখানি ইঁটও খসায়নি, কলি ফিরিয়ে রং করে দিয়েছে শুধু। জানালা রাখতো না সেকালে, ছাদের কাছাকাছি ঘুলঘুলি, সামান্য বাতাস চলাচলের জন্য। চাক্ষুষ দেখার অতএব উপায় নাই, কানে শুনে যেটুকু চেহারা পাওয়া যাচ্ছে। অফিস ঘড়িতে 1টা বাজার আওয়াজ। সর্বনাশ, পুরো 1 ঘন্টা কেটে গেছে। এত দুঃসাহস ভালো নয়, কিন্তু রেবা যেখানে বহাল তবিয়তে বেঁচে পড়তে রয়েছে, জেগে পড়া একেবারে অসম্ভব কিসে। ভাবতে গিয়ে বুক টিপ টিপ করে। না, ঘুমোচ্ছে রেবা নির্ভাবনায়, কোঁচার গিঁট কোমরে গুঁজে রেখে। ঘুমো ঘুমো। পাজামা বদলে ধুতি পরে হরিশঙ্কর নিপাট ভদ্রলোক হয়ে পাশটিতে টুক করে শুয়ে পড়ল। হরিশঙ্কর জানে না ব্যাপারটা কিন্তু সংকটময়। অন্যদিন না হোক, আজ রেবা জাগ্রত। হরিশঙ্করের অদৃষ্ট। কি দেখে পোষা বিড়ালটা জানলা থেকে লাফ দিয়েছিল। টিপট, কাঁচের গ্লাস ভেঙে চুরমার। ধর্মড়িয়ে উঠে বসে রেবা, ভেবেছে চোর। গিঁট দেওয়া ধুতি শয্যায় লুটোচ্ছে। মানুষটা সরে পড়েছে। পাগল হয়ে রেবা বেরোলো।
ফটকে একটা আলো জ্বলছে, তাছাড়া অন্ধকার চতুর্দিক, জনহীন। ভয়ে গা ছমছম করে। রাত্রিবেলা কোথায় এখন হড্ড হড্ড করে খুঁজবে? তার চেয়ে ঘরে গিয়ে দরজার পাশে বেড়ালের ইঁদুর ধরার মতো ওঁত পেতে বসে থাকুক। ফিরবে তো এক সময়। বসে বসে আর এক মোক্ষম মতলব এলো। ফিরবে হরিশঙ্কর এখনই কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা পর, এবং রেবা যথোচিত কটুকাটব্যও করবে। তা সত্ত্বেও কায়দা করা যাবে না। আজে বাজে কৈফিয়ত দিয়ে ভালো মানুষ সেজে থাকবে। হাতে নাতে একেবারে স্ত্রীলোক সহ ধরতে পারলে তখন আর বলার মুখ থাকবে না। তাই করতে হবে। কপট ঘুমে আবার সে বিছানায় পড়ল। দিনমানেও বুঝতে দিচ্ছে না। কোনো কিছু হয়নি এমন ভাব তার। যাতায়াত এমন কতদিন ধরে চলছে কে জানে। নেশায় যখন পড়েছে রোজই যাবে, না গিয়ে উপায় নেই। কালকে রাত্রিটা অবধি ধৈর্য ধরে থাকা। পরের রাত্রে প্রেমময় স্বামী স্ত্রী বাহুবন্ধনে আঁটো হয়ে এবং শাড়ির কোঁচায় গিঁট দিয়ে যথারীতি ঘুমোচ্ছে। হরিশঙ্কর এক সময় উঠে ধুতি ছেড়ে পাজামা পরে টিপি টিপি বেরিয়ে পড়ল। মুহূর্ত পরে রেবাও। কি সর্বনাশ! কেলিকুঞ্জ হোটেলের ভিতরেই, কয়েকটা মাত্র ঘর পার হয়ে গিয়ে লজ্জা ভয় একেবারেই পুড়িয়ে খেয়েছে। হয় এমনি হয়, এই রোগের লক্ষ্য নিয়েই। কুমারদেব দরজা আজ খুলে রেখেছে, নিজেও বসে আছে। হরিশঙ্কর ঢুকে পড়ল। একটু পরেই দ্বিতীয় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দত্তরায় স্বয়ং। কুমারদেব ঘটনাটা তাকে বলেছে। প্রতিকার হরিশঙ্করকে দিয়ে হবে না, তার ইচ্ছা চলুক এমনি। সে এসে নিত্যি রাতে দোকান ভরে মজা লুটে যাবে। কিন্তু পাশের ঘরে মচ্ছব চলবে, এই জিনিস তো হতে দেওয়া যায় না। হোটেলের বদনাম, কুমারদেবের নামেও দোষ পড়বে। প্রবীণ গম্ভীর মানুষ দত্তরায়। কান খাড়া করে মুহূর্তকাল শুনে নিলেন। টর্চের আলো জেলে ধরে ডাকলেন, আসুন। পাশের 23 নম্বর রুম ভিতর থেকে বন্ধ। ঘরে ঢুকে সেই যুগল খিল এঁটে দিয়েছে। দত্তরায় সজোরে কড়া নাড়লেন, লাথি দিলেন দরজায়। খোলো বলছি, নয়তো ভেঙে ফেলা হবে। শিগগিরই খোলো। দরজা খুলে গেল। নারী মুখের উপর দত্তরায় টর্চ ফেললেন। হায় ভগবান! হরিশঙ্কর বজ্রাহত। রেবা এখানে! যে কণ্ঠের প্রেমালাপ শুনছিল সে হলো রেবা। পারে না যে এমন নয়, 4 বছর আগেও তো কলকল করে বলতো। আজ না জানি কার সঙ্গে বলছিল 4 বছর আগেকার সেই সব কথা। কোন পুরুষ? দত্তরায় গর্জন করে ওঠেন, অন্যজন কোথায়? নিজের ঘরে রেবার দুর্দণ্ড প্রতাপ। এত লোকের মাঝখানে লজ্জায় অপমানে সে কেঁদে পড়ল। অন্য আবার কে? একাই বুঝি দুজন হয়ে দুই সুরে কথা বলছিলেন? এমন জিনিস বিশ্বাস করতে বলেন? দুজনের কথা সে তো ওই পাশের ঘরে। ঠিক সেই মুহূর্তে স্পষ্ট শোনা গেল, দুজনে কেমন বেশ এক হয়ে আছি। হ্যাঁ, কোনো দিন আর কেউ আলাদা করতে পারবে না। রেবা চেঁচিয়ে ওঠে, ওই যে বলছে ওদিকের ঘরে আমায় যে বড় দুষছিলেন, শুনতে পাচ্ছেন? কুমারদেবের 22 নম্বর রুম ছেড়ে এই মাত্র সবাই এসেছে। প্রেমলীলা লহমায় সেখানে চালান হয়ে গেছে। ক্ষিপ্ত দত্তরায় ছুটলেন আবার 22 নম্বরে। কিছুই না, খালি ঘর। কথাবার্তা যত কিছু পাশের 23 নম্বর থেকে আসছে। বেড়ে মজা। অদৃশ্য কৌতুকীরা প্রেমের খেলা নিজেরাও খেলছে, খেলাচ্ছেও এদের সকলকে দিয়ে। এরা যখন 22 নম্বরে হামলা দিয়েছে ওরা চলে যায় 23-এ। এরা যখন 23-এ ওরা ফের 22-এ গিয়ে জোটে। অদৃশ্য চলাচল, পলক ফেলতে যেটুকু সময় লাগে তারও আগে। অনেক লোক জুটে গেছে এখন। উপর থেকে নিচ থেকে ঘুম ভেঙে এসে পড়েছে। এঘর ওঘর 2 ঘরেই লোক। 22 নম্বরের লোক বলছে 23 নম্বরে কথাবার্তা। 23-এর লোক বলছে না 22-এ। তরাস লেগেছে। এহেন তাজ্জব ব্যাপার কি করে সম্ভব হয়? কুমারদেব কি একটা ভেবে নিয়েছে। বলে, আচ্ছা এখন আসুন আপনারা, কাল দিন মানে দেখা যাবে। হোটেলে সারা রাত কেউ ঘুমালো না। হেথায় হোথায় জটলা।
বিস্তর ঘরবাড়ির কাজ চলছে, মিস্ত্রি মজুর খাটছে। পরদিন প্রহর খানেক বেলায় কুমারদেব কতকগুলোকে নিয়ে এলো। 23 ও 22 নম্বরের মাঝখানের দেওয়ালে এখানে ওখানে গাঁইতির ঘা দিচ্ছে। গুম গুম করে আওয়াজ হয় এক জায়গায়, অর্থাৎ কাঁতনি নিরেট নয়, ভিতরটা ফাঁপা। এমনি কিছু একটা কুমারদেব আন্দাজ করছিল। জায়গাটা দাগ দিয়ে চিহ্নিত করে দিল। খোঁড়ো এখানটা, দেখা যাক। এঘর ওঘর দুপাশ থেকেই দুম দাম গাইতে পড়ছে। একটা ইট খুঁড়ে ফেলতেই কাঠের গায়ে ঠক্কর লাগে। হয়েছে হয়েছে, সবুর। লম্বা সাইজের কাঠের বাক্সর মতন জিনিসটা মাঝখানে বসিয়ে দুপাশ দিয়ে গেঁথে দিয়ে ভরাট করে দিয়েছিল। বাক্স ঠিক বলা চলে না, ডালানি। বড় বড় গোল পেরেক ঠুকে মজবুত করে চতুর্দিক তক্তা আঁটা। কোনো একটা যন্ত্র, গ্রামাফোন জাতীয় জিনিস। রাত দুপুরে সেখান থেকে অনর্গল প্রেমালাপ বের হয়। অনেক চেষ্টা চরিত্র করে গাঁইতির চাড়ে অবশেষে একদিকের তক্তা উঠে গেল। যারা কাজ করছিল বাবারে বলে ছিটকে পড়ে। বাঘ বেরোলো না কেউটে সাপ, তার চেয়েও সাংঘাতিক। কঙ্কাল, একটা নয়, দুটো মানুষের কঙ্কাল। দুটো মানুষকে মুখোমুখি দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। একজন নারী, হাতে গয়না, গলায় গয়না, কোমরে গয়না, পায়ে গয়না, মাথার দীর্ঘ চুল খসে খসে পড়েছে। তার মধ্যেও গয়নার মণিমাণিক্য জ্বলজ্বল করছে। অন্যটি পুরুষ, বেঁধে দিয়েছে দুজনকে। তার মধ্যেও পুরুষ কঙ্কাল দুহাতে নারী কঙ্কালকে বেড় দিয়ে ধরে আছে। দুই কঙ্কালের নিরাবরণ দুজোড়া দাঁতের পাটি হাসছে। কফিনের নিরিবিলিতে ঠাঁই পেয়ে মরতে গেছে দুজনে। হরিশঙ্কর কুমারদেবের কানে কানে বললেন, বুঝতে পারলেন ছোট রানী, তারা পালিয়ে যায়নি, রাজবাড়িতেই রয়ে গেছে। সন্ন্যাসী রাজা নিজেই বোধহয় বসবাসের এই পাকা জায়গা করে দিয়েছিলেন। গল্পের শেষে কবিগুরুর সেই লাইনগুলোই আবার মনে পড়ে গেল। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? আপনাদের কি মত লিখে জানান না আমায়। আমিও না হয় একটু আপনাদের মনের হদিশ পাই। আর সেই ফাঁকে আমি চট করে ডুব দিই এই সুবিশাল সাহিত্য সাগরে আর একটা দুর্মূল্য রত্নের খোঁজে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কেমন? ভালো থাকবেন।